হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি যেমন বলেছিলাম যে আমি বাংলাতে রসায়নটা পড়াবো, তো বহুদিন পরে, আমারও বাংলা মিডিয়াম ছিল এক সময়, তো বহুদিন পরে আমি বাংলাতে পড়াচ্ছি। কারণ আমি বেশিরভাগ সময় হায়দ্রাবাদ, কোটা এবং দিল্লি, বম্বে বিভিন্ন জায়গায় পড়িয়েছি এবং এই AR1 থেকে শুরু করে টপ র্যাঙ্ক মাল্টিপল টাইমস, মানে অনেকবার 1 থেকে 10 বা 100-র মধ্যে র্যাঙ্ক প্রডিউস করেছি। তার ফলে কী হয়েছে, আমার বাংলাটা একটু ডিস্টর্ট হয়েছিল, কিন্তু আমি খুব বাংলা পড়ছিলাম এই কদিন ধরে। তো কাজেই আমি মনে করি তোমাদের ভালোই লাগবে আশা করি। এবং টার্মিনোলজিগুলো বেসিক্যালি যেগুলো আমরা ইউজ করি, টার্মিনোলজিগুলো যেগুলো বেশিরভাগই ইংলিশে হয়, তো আমি চেষ্টা করব যে তোমার এটাকে যতটা বাংলায় তোমাদের বুঝিয়ে দেওয়া যায়। এবং এটা প্রত্যন্ত গ্রামের জন্য এবং শহরাঞ্চলে যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের জন্যই মেইনলি এটা আমার উদ্যোগ, এবং 9-10 বাচ্চারাও যাতে বুঝতে পারে, ঠিক আছে। এবং আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। এবং আমি একটাই কথা বলবো যে এই লেকচারটা শোনার পরে যদি তোমাদের ভালো লাগে, তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে যে কিছু অনুদান, সেটা 0 রুপিস থেকে 0 টাকা থেকে শুরু করে 5 টাকা, 2 টাকা, 1 টাকা বা 10 টাকা, 100 টাকা, যাই তোমাদের লাগে নিজে দেওয়া থাকবে ডেসক্রিপশানে আমাদের কিউআর নাম্বারটা, সেখানে তোমরা পেমেন্ট করতে পারো যদি তোমাদের পছন্দ হয়। এবং এটাকে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দাও এবং নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবং আমি চেষ্টা করি যতটা এটাকে আকর্ষণীয় করা যায় লেকচারটাকে। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে বলে জৈব রসায়নের সাধারণ জ্ঞানসমূহ। হ্যাঁ, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ জৈব রসায়ন। তাহলে জৈব রসায়ন যদি আমরা পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের পড়তে হবে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে জৈব রসায়ন কীভাবে বিভক্ত হয়েছে, দুটো পার্টে ভাগ হয়েছে। জৈব রসায়নটা বেসিক্যালি আমরা দেখতে পাই, যদি চাই তাহলে আমি দেখতে পাবো 2 জায়গায় ভাগ হয়েছে। একটা হচ্ছে তোমার যে এফেক্টস, মানে ক্রিয়া, বিভিন্ন ক্রিয়া, সেটাকে আমরা বলতে পারি এফেক্টস, সেখানে এফেক্টস বলতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার অন্তর্বর্তী তোমার স্পিসিস, মানে পদার্থ, যেমন ধরো যেগুলো ইন্টারমিডিয়েট বলি, হ্যাঁ, অন্তর্বর্তী পদার্থ বলতে পারো, অন্তর্বর্তী পদার্থ বলতে পারো। সেক্ষেত্রে এটা বেসিক্যালি তোমার আমরা বলি ইন্টারমিডিয়েট, ইংরাজিতে বলি ইন্টারমিডিয়েট। এই দুটোতে আমরা ভাগ করি, আমরা এই দুটোতে মেইনলি ভাগ করি। একটা হচ্ছে তোমার এফেক্টস বা ক্রিয়া, বিভিন্ন রকম ক্রিয়া, যেমন আবেশ ক্রিয়া, আবেশ প্রভাব, যেরকম ইন্ডাকটিভ এফেক্ট বলি, আবেশ প্রভাব, রেজোন্যান্স যেটা অনুরণন বলি আমরা, বা ধরো হাইপার কনজুগেশন, এটা যে অতি তোমার কনজুগেশন যেটা বলি আমরা। হ্যাঁ, তো এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা এই ক্রিয়ার মধ্যে নিচ্ছি। ক্রিয়ার মধ্যে কী কী থাকবে, একটা তোমার হচ্ছে আবেশ ক্রিয়া থাকবে, আবেশ প্রক্রিয়া, ঠিক আছে। একটা হচ্ছে এটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলি, ইন্ডাকটিভ এফেক্ট, ইংরাজি টার্মগুলো জেনে রাখবে, ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। এরপরে তোমার হতে পারে রেজোন্যান্স, অনুরণন, যেটাকে আমরা বলি অনুরণন, ঠিক আছে, অনুরণন। সেক্ষেত্রে এটাকে আমরা বলি রেজোন্যান্স, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অতি কনজুগেশন, যদি আমরা বলি অতি কনজুগেশন, যেটাকে অনেক সময় বেকার-নাতান এফেক্টও বলি আমরা, অতি কনজুগেশন যদি আমরা বলি, সেক্ষেত্রে তোমার এটাকে বলি হাইপার কনজুগেশন, ঠিক আছে, হাইপার কনজুগেশন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কনজুগেশন, তারপর হচ্ছে তোমার ইলেকট্রোম্যাটিক এফেক্ট। ইলেকট্রোম্যাটিক এফেক্ট বেসিক্যালি এটা একটা প্রক্রিয়া যেখানে তোমার পাই ইলেকট্রন সমূহ যেটা আছে সেটা সরে যায় বেসিক্যালি, এবং এটা টেম্পোরারি এফেক্ট বেসিক্যালি। তাহলে ইলেকট্রোম্যাটিক এফেক্ট, আমরা ইলেকট্রোম্যাটিক এফেক্ট করে লিখলাম, ইলেকট্রোম্যাটিক এফেক্ট, ঠিক আছে, ম্যাটিক এফেক্ট বা প্রক্রিয়া। আর হচ্ছে তোমার স্টেরিক, মানে হচ্ছে আয়তন অনুযায়ী, আয়তনের যে এফেক্টটা, আয়তন, বিভিন্ন অ্যাটম বা গ্রুপ, সেগুলোতে একটা ডাইমেনশন থাকে, সেগুলো একটা সাইজ থাকে, সেই সাইজ অনুযায়ী তাদের রিপালশন, মানে ধরো বিকর্ষণ হয়, সাইজে রিপালশন হয়। মানে বড় সাইজ হলে বেশি রিপালশন, ছোটো সাইজ হলে কম রিপালশন, ছোটো বড় হলে আরও কম, মানে মিডিয়াম রিপালশন। তাহলে রিপালশন মানে তোমার বিকর্ষণ। বেসিক্যালি বিকর্ষণ কীরকম বিকর্ষণ, আকারে বিকর্ষণ, মানে একটা আকার আরেকটা আকারকে বসতে দেবে না পাশাপাশি, মানে দুজনের মধ্যে রিপালশন হবে, সেটাকে আমরা বলি স্টেরিক রিপালশন, ঠিক আছে। তাহলে এই কটা কথা আমরা বলতে পারি তোমার এফেক্টস বা প্রক্রিয়া বা আবেশ, যেমন আবেশ প্রক্রিয়া, হ্যাঁ, আবেশ প্রভাব, প্রক্রিয়া বা প্রভাব বলতে পারি, আমরাকে প্রভাব বলতে পারি, আবেশ প্রভাব। তারপর তোমার
যেটাকে ইন্ডাকটিভের বলা হচ্ছে, অনুরণন রেজোন্যান্স বলা হচ্ছে, অতি কনজুগেশন হাইপার কনজুগেশন বলা হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট মানে হচ্ছে পাই ইলেকট্রন কনজুগেশন, বেসিক্যালি পাই ইলেকট্রন সরে যাওয়াটা, আমি দেখাবো ওটা টেম্পোরারি এফেক্ট, আর স্টেরিক রিপালশন এইগুলো। আর অন্তর্বর্তী পদার্থ যেগুলো তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট, তার মানে কার্বোক্যাটায়ন, হ্যাঁ কার্বোক্যাটায়ন মানে কার্বন জাতীয় স্পিসিসে বা প্রজাতিতে কার্বনের উপর প্লাস চার্জ আসে, সেটা কার্বোক্যাটায়ন বলি, কার্বোক্যাটায়ন সেগুলি কার্বানায়ন, ঠিক আছে কার্বানায়ন সে ফ্রি রেডিকাল, ঠিক আছে, বা এটা ধরো কার্বিন বা নাইট্রিন বা বেনজাইন। তো এই যে তোমার পদার্থগুলো রয়েছে এগুলো বেসিক্যালি কিন্তু তোমার কোনো বিকারক বা বিক্রিয়াজাত পদার্থ নয়, এগুলো বেসিক্যালি বিকারক আর উৎপাদকের মধ্যে, আমি প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের মধ্যে যে অন্তর্বর্তীকালীন যে অবস্থাটা, হ্যাঁ রিয়াকশন মানে বিক্রিয়ার যে তোমার বিক্রিয়ার যে কৌশলটা থাকে, মেকানিজম যেটাকে আমরা বলি, সেই কৌশলটার মধ্যে এগুলো তোমার বেসিক্যালি এসে পড়ে। কার্বোক্যাটায়ন, হ্যাঁ কার্বোক্যাটায়ন মানে কার্বনে পজিটিভ চার্জ মানে ধনাত্মক চার্জ, কার্বন হচ্ছে কার্বনের নেগেটিভ মানে ঋণাত্মক চার্জ, কার্বন ফ্রি রেডিকাল মানে এখানে কোনো চার্জ নেই, কোনো আধান নেই, হ্যাঁ কার্বিন হচ্ছে তোমার এখানে দুটো ইলেকট্রন থাকবে, এটাও দুরকমভাবে ভাগ করা যায়, সিঙ্গলেট ট্রিপলেট কার্বিন বলা হয়, নাইট্রিনও তাই দুরকম হয়, সিঙ্গলেট ট্রিপলেট। আর বেনজাইন একটা তোমার অন্তর্বর্তী পদার্থ, যেটা কিন্তু কখনো স্টেবল না, তারা কিন্তু কখনো স্থায়ী না, তারা অস্থায়ী। তাহলে আমরা এটা নিয়ে আজকে বিশদ আলোচনা করব, কেন জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা তোমার জৈব রসায়নের যে প্রথমের দিকের যে তোমার জ্ঞানটা সেটা যদি ভালো থাকে তাহলে তুমি অন্ততপক্ষে 50 to 60% অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নকে তুমি ধরে ফেলতে পারো, কারণ এইগুলো ছাড়া জৈব রসায়ন চলতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে পড়বো, যেখানে সবথেকে বেশি মানুষের বা স্টুডেন্টদের সবথেকে বেশি অসুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এই এফেক্টগুলো কীরকম হয়, কীভাবে হয়। দেখো, যদি আমরা বলি আবেশ প্রক্রিয়া, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ইংরেজিতে বলছি আমরা ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। এটা দু রকমের হবে, ইন্ডাকটিভের দু রকমের হবে, সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাস আই মানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, একটা নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই এফেক্ট, দু রকমের এফেক্ট হয়। এবার এই দুটো এফেক্ট কীরকমভাবে হচ্ছে, বেসিক্যালি যদি তোমরা দেখো যে আমরা দেখেছি ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মকতা, মনে আছে পাউলিং স্কেলে পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে আমরা দেখেছি পাউলিং স্কেল। সেই পাউলিং স্কেলে কী ছিল, বিভিন্ন এলিমেন্টে ইলেকট্রোনেগেটিভ, কার্বনে ধরো 2.46 হয় পাউলিং স্কেলে, তারপর ধরো তোমার নাইট্রোজেন যদি হয় 3.0 হয়, ক্লোরিনেরও তোমার 3.0 হয়, ফ্লোরিনের কত হয় 4.0 হয়, ঠিক আছে। তোমার যদি হাইড্রোজেন ধরো 2.1 হয়, সোডিয়াম ধরো এটা 0.9 হয়। এটা কোন স্কেলে আমরা বলছি, এটা বলছি পাউলিং স্কেলে, পাউলিং স্কেলে বলছি আমরা, পাউলিং স্কেল যেটাকে বলা হচ্ছে পাউলিং স্কেল বা পাউলিং স্কেল, আমি এভাবে লিখছি পাউলিং স্কেলে কিন্তু এভাবে তোমার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা আমরা পেয়েছি, তো সেই ক্ষেত্রে থেকে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। সেই ভ্যালুগুলো আমরা এখানে নোট ডাউন করেছি, ঠিক আছে। ভালো করে বুঝবে, কার্বনে 2.46, নাইট্রোজেন 3.0, ক্লোরিন 3.0, ফ্লোরিন 4.0, হাইড্রোজেন 2.1, সোডিয়াম 0.9, অক্সিজেন 3.5, অক্সিজেনে কত 3.5। এই যে ভ্যালুগুলো, এগুলো যদি মনে রাখো তাহলে তোমার অর্গানিক কেমিস্ট্রিতে কোনো অসুবিধা হবে না, জৈব রসায়নে কোনো অসুবিধা হবে না। তুমি এই কটা ভ্যালু খালি মনে রাখবে, যে এই কটা ভ্যালু যদি মনে রাখতে পারো তোমার সবসময় তুমি দেখবে এগুলো তোমাকে হেল্প করবে। তাহলে এই ভ্যালুগুলোকে এবার আমরা কাজে লাগাবো প্লাস আই মাইনাস আই বুঝতে, ঠিক আছে। তাহলে আবেশ প্রক্রিয়াতে আমরা কীভাবে বুঝবো, দেখো ভালো করে। প্রথম কথা, এগুলো সবাই জানো তোমরা, কার্বন যে 4টে বন্ধনী থাকে, কার্বনের কটা বন্ধনী থাকে, 4টে বন্ধনী থাকে, সবাই জানে কার্বনের 4টে বন্ধনী থাকে, কারণ কার্বনের 4টে ইলেকট্রন আউটার মোস্ট শেলে, বাইরে সব থেকে বাইরের যে কক্ষটা, সেই কক্ষে 4টে ইলেকট্রন থাকে। তাহলে কার্বন ন্যাচারালি 4টে ইলেকট্রনের সাথেই কোভ্যালেন্ট বন্ড বা সমযোগী বন্ধনী তৈরি করতে পারে। তাহলে তার ফলে হচ্ছে কি, মনে করো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তাহলে এই যে ইলেকট্রন পেয়ারটা যেটা আছে, সেটা কিন্তু যে ইলেকট্রন যৌগ যেটা আছে, সেটা কিন্তু এই বন্ধনীর মধ্যেখানে থাকবে, এই বন্ধনী যেটা আছে তার ঠিক মধ্যেখানে থাকবে। মধ্যেখানে থাকলে কী হবে না, এও টানতে পারছে না, এও টানতে পারছে নিজের দিকে, তাই তো এটা মধ্যেখানেই থাকবে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে বলি ইলেকট্রন পেয়ারের বা ইলেকট্রন যুগলের যে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক মধ্যেখানে থাকবে, দুটো বন্ডের ঠিক মধ্যেখানে থাকবে। এবার আমি কি করলাম, এই কার্বনটাকে আমি ক্লোরিনে কনভার্ট করে দিলাম,
আমি এটি ক্লোরিন নিই না, যখনই ক্লোরিন নিলাম তখন কী হলো, ইলেকট্রন পেয়ারটা ক্লোরিনটা টানতে শুরু করবে। কেন কারণ টানবে? কারণ হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রনিটি 3.0, এর হচ্ছে 2.46। তাহলে হচ্ছে কী হচ্ছে, ইলেকট্রনটা এদিকে সরে গেল, যে ইলেকট্রন ডিসপ্লেস করলো সরে গেল, সঙ্গে সঙ্গে ডেল্টা প্লাস ক্রিয়েট হলো, সঙ্গে সঙ্গে এখানে ডেল্টা প্লাস তৈরি হয়ে গেল, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এই যে ডেল্টা প্লাস তৈরি হলো, পজিটিভ চার্জ মানে তুই বলতে পারো আংশিক ধনাত্মক চার্জ, এটা আংশিক ঋণাত্মক চার্জ। যখনই আংশিক ধনাত্মক চার্জ তৈরি হলো তখন এই ইলেকট্রনগুলো যুগলগুলোকেও টানতে শুরু করলো, তখন এখানেও ডেল্টা ড্যাশ প্লাস, এখানেও ডেল্টা ড্যাশ প্লাস, এখানেও ডেল্টা ড্যাশ প্লাস তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলো সরে গেল, এই কার্বন দিকে সরতে থাকলে ডেল্টা ড্যাশ প্লাস তৈরি হলো। তার মানে কী হলো জিনিসটা, যেই আমার ইলেকট্রন যুগল যখন সরে গেল ক্লোরিনের দিকে, যেই বেশি ইলেকট্রনের নেগেটিভ যখন তার দিকে সরে গেল, তখনই সব জায়গা থেকে ইলেকট্রন কিন্তু ফ্লো হতে শুরু করলো টুয়ার্ডস দিস কার্বন। তারপরে হচ্ছে পুরো মলিকিউলটার মধ্যে, পুরো অণুটার মধ্যে তোমার এই চার্জ সেপারেশনে, মানে চার্জের যে সরে যাওয়াটা, এই চার্জের সরে যাওয়াটা পুরো মলিকিউলটাকে এফেক্ট করে দিল। এবং এটা হচ্ছে বেসিক্যালি সিগমা বন্ড পে, কোনটা? এটা সিগমা বন্ধনী যেটা হয়, সিগমা আমরা তো জানি সিগমা বন্ধনী পাই বন্ধনী হয়, সিগমা বন্ধনী যে ইলেকট্রন পেয়ারটা শিফট করে গেল, মানে এদিকে সরে গেল, যেই সরল সমস্ত সিগমা বন্ধনী ইলেকট্রন পেয়ারগুলো সরতে থাকলো। তার ফলে কিন্তু পুরো মলিকিউলটা এখন হয়ে গেল একটা তোমার পোলার মলিকিউল, বা তোমার ধ্রুবীয় মলিকিউল হয়ে গেল, মানে ধ্রুবীয় অণু হয়ে গেল, একটা ধ্রুবক তৈরি হলো, মানে ঋণাত্মক চার্জ পজিটিভ চার্জ, বা ধনাত্মক চার্জ পার্শিয়াল মানে আংশিক হলো, কিন্তু সব জায়গায় তোমার আংশিক হয়ে গেল। তার মানে পুরো মলিকিউলটার মধ্যে এখন মলিকিউলটাকে ধ্রুবীয় হয়ে গেল, অণুটা ধ্রুবীয় হয়ে গেল, অণুতে একটা চার্জ ক্রিয়েট হলো, তাই না? পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ, মানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ পুরো মলিকিউলটার মধ্যে কিন্তু ছড়িয়ে গেল। এদিকটা নেগেটিভ থাকলে এদিকটা পজিটিভ থাকলো। তাই যেদিকে তোমার ঋণাত্মক চার্জ হলো তাকে আমরা বলবো মাইনাস আই গ্রুপ। কী বলবো? মাইনাস আই গ্রুপ। আর যে সাপ্লাই করলো ইলেকট্রনটা তাকে আমরা বলবো, এই গ্রুপটাকে, টোটাল গ্রুপটাকে আমরা বলবো প্লাস আই গ্রুপ। ঠিক আছে? তাহলে প্লাস আই গ্রুপ মানে হচ্ছে কি, যারা ইলেকট্রন সিগমা বন্ড যেটা আছে, বা সিগমা বন্ধনী যেটা আছে, তার যে ইলেকট্রন যুগল আছে তাকে যখন সে দিয়ে দিচ্ছে কাউকে, কাকে দিচ্ছে? যে নিতে পারে। কে নিতে পারে? যার ইলেকট্রনেরই বেশি। তখন কি হচ্ছে, এই যে সরে গেল চার্জটা, ইলেকট্রন সরে গেল, তখন এখানে নেগেটিভ চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ, এখানে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হলো। যেখানে ধনাত্মক চার্জ হলো, যে গ্রুপটার মধ্যে ধনাত্মক চার্জ হলো সেটা হচ্ছে প্লাস আই গ্রুপ। আর যেদিকে সরে গেল ইলেকট্রনটা, সিগমা বন্ধনী ইলেকট্রনটা, সেটা পার্শিয়াল নেগেটিভ চার্জ, বা সেখানে আমরা বলছি মাইনাস আই গ্রুপ। তাহলে দুটো গ্রুপ হবে, প্লাস আই গ্রুপ মাইনাস আই গ্রুপ। বেস্ট অন কার উপরে ভিত্তি করে হচ্ছে বলো? আমি আবার বললাম, ইলেকট্রোনেগেটিভিটির ভিত্তি করে। সেই পাউলিং স্কেল যেটা আমরা পর্যায় সারণীতে ক্লাস 11-এ পড়েছি, এই জৈব রসায়নের এই পার্টটা বেসিক্যালি আমরা 11-এই পড়ি, কিন্তু অনেক সময় 12-এও করানো হয়। তো তোমাদের জন্য আমি বললাম যে দেখো, তোমাদের সেমিস্টার ওয়াইজ আছে, সেমিস্টার 1 সেমিস্টার 11 আছে, সেমিস্টার 1 সেমিস্টার 12-এ। তো সেমিস্টার এই যে তোমার বিন্যাস রয়েছে, তোমার কোর্সের যে বিন্যাস রয়েছে, তাতে করে তোমার এই ইন্ডাকটিভ এফেক্ট বা জৈব রসায়নের ইনিশিয়াল, মানে শুরুর জ্ঞানসমূহ তোমার কিন্তু প্রথমেই লাগবে। তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারলে যে ইন্ডাকটিভ এফেক্ট কী জিনিসটা হচ্ছে, যে সিগমা বন্ধনী ইলেকট্রন যুগল যখন কোনো একটা দিকে সরে যাবে, কার দিকে সরবে? যে বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকে সরবে, তখন পুরো মলিকিউলটার মধ্যে কিন্তু, পুরো অণুটার মধ্যে কিন্তু পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাই যেদিকটা পজিটিভ চার্জ হলো সেটা হচ্ছে তোমার প্লাস আই গ্রুপ, যারা দিচ্ছে, যারা ইলেকট্রন পেয়ারটাকে সাপ্লাই করছে, বা ইলেকট্রন যুগলকে যারা সরিয়ে দিচ্ছে নিজের থেকে অন্যের দিকে, আর যে নিচ্ছে সে হচ্ছে মাইনাস আই গ্রুপ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্লাস আই গ্রুপ, এটা হচ্ছে মাইনাস আই গ্রুপ। এইবার তোমায় বুঝতে হবে যে তাহলে প্লাস আই যদি হয় তাহলে এটা কী রকম এফেক্ট? এটা হচ্ছে তোমার কিন্তু, এটা কিন্তু স্থায়ী কিন্তু প্রক্রিয়াটা, মানে এটা কিন্তু অস্থায়ী না, এটা কিন্তু স্থায়ী একটা প্রভাব। মানে হচ্ছে তোমার এটা কিন্তু সবসময় অণুর মধ্যে বিরাজ করবে। এটা কখনো কিন্তু এরকম না এর নেগেটিভ হলো আবার কখনো জিরো হয়ে গেল, তা না। এটা সবসময় অণুটার মধ্যে বিরাজ করবে। তাহলে এটা একটা স্থায়ী একটা এফেক্ট, বা এটা আমরা বলি যে তোমার পার্মানেন্ট এফেক্ট। আর হচ্ছে তোমার কি, যত তুমি দূরে যাবে, এই কার্বনে যখন আসছে, এটা ধরো C1, এটা হচ্ছে তোমার সোর্স, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে কাজটা, মাইনাস সাইড এখানে শুরু করেছে, তাহলে এটা C1, এটা C2, এটা C3। যত তুমি দূরে যাবে, ডেল্টা ড্যাশ ড্যাশ প্লাস আরও কমে, এটা অলমোস্ট জিরো হয়ে যাবে, মানে নেগলিজিবল হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আবেশ প্রক্রিয়াটা বেসিক্যালি কী হচ্ছে, যত দূরে যাচ্ছে আবেশ প্রক্রিয়ার প্রভাবটা কিন্তু কমে যায়। এটা মনে রাখবে। বলা হয় যে C2-র পরে মোটামুটি এটা জিরোই ধরে নিতে পারি আমরা, মানে এত অবধি তোমার C1 C2, কোথা থেকে C1, যেখানে সোর্স, যেখান থেকে শুরু হয়েছে মাইনাস এইটা, তার থেকে C1 C2, তারপরে অলমোস্ট এটা ডাই ডাউন, মানে মরে যায় অলমোস্ট, মানে জিরো হয়ে যায় অলমোস্ট। তো এটা মনে রাখবে, দূরত্বের সাথে কিন্তু ইন্ডাকটিভ এফেক্টটা চেঞ্জ হয়ে যায়, মানে অর্থাৎ কমে যায়, মৃদু থেকে কমে যায়, অর্থাৎ অলমোস্ট জিরোই হয়ে যায় ধরে নিতে পারো। ঠিক আছে? তো অলওয়েজ এইটা মনে রাখবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে তোমার
আমরা যে এই যে বললাম প্লাস আই বা ধরো আর মাইনাস আই, তাদের তো একটা ইয়ে থাকবে, তাদের তো ক্ষমতা থাকবে যে কে কত প্লাস আই দিতে পারে। ধরো একটা দড়ি টানাটানি হচ্ছে, সেই দড়ি টানাটানি যে টিমের গায়ে জোর বেশি সেই দড়িটা নিয়ে চলে আসবে অন্যকে। তো সেরকম এটা দড়ি টানাটানি মতনই আর কি, যার ইলেকট্রনিটি বেশি সেই দড়িটা নিজের দিকে মানে ইলেকট্রন যুগলকে টেনে নেবে, এই হচ্ছে কথা। তাহলে প্লাস আই গ্রুপের যদি তুমি যদি দেখো যে কমে যাওয়ার এটা ধরি আমরা, কমে যাচ্ছে কীভাবে কমে যাচ্ছে, তাহলে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এরকম যে কীভাবে কমে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিক কমে যাবে। প্রথমে আমরা লিখবো হচ্ছে তোমার সাপোজ CH2 মাইনাস, ঠিক আছে, কার্বন আয়ন। তারপর আমরা লিখবো NH মাইনাস, ভালো করে বোঝো। তারপরে আমরা লিখবো হচ্ছে O মাইনাস, তারপরে বলো তারপর আমরা লিখবো C+O মাইনাস। তারপর লিখবো আমরা 3 ডিগ্রি CH3 CH3 3 ডিগ্রি, এটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, কি বলি আমরা, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। তারপর লিখবো CH3 CH3, ইট ইজ ইউর লাইক দিস, ইট ইজ 2 ডিগ্রি, দ্যাট আইসোপ্রোপাইল গ্রুপ। তারপর লিখবো প্রাইমারি মানে প্রাথমিক গ্রুপ CH3 CH2, তারপর লিখবো তোমার বলো CH3, তারপর লিখবো তোমার ট্রিটিয়াম, তারপর লিখবো ডিউটেরিয়াম, তারপর দেখবো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বেসিক্যালি ইলেকট্রন অলমোস্ট সরছেই না, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটা অলমোস্ট জিরো। তার মানে সবথেকে বেশি ইলেকট্রন রিপালশন, মানে ইলেকট্রনটাকে সবথেকে বেশি নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা কার, এই CH2 মাইনাসের। তুমি কারণ বোঝো, কার্বনের ইলেকট্রনিটি 2.46, এর কথা 3.0, এর কথা 3.5, তুমি বুঝতেই পারছো যত তোমার তড়িৎ-ঋণাত্মকতা বাড়বে তত কিন্তু ইলেকট্রন যুগলকে সরিয়ে যাওয়ার ক্ষমতাও কমবে, তাই তো? তোমার যদি ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা বেশি, তুমি ইলেকট্রন কম দেবে। সেরকম এর সব থেকে বেশি দিচ্ছে, তারপর এটা C+O মাইনাস কার্বক্সিলেট আয়নটা কিন্তু মনে রাখবে প্লাস আই গ্রুপ, এটা কিন্তু মাইনাস আনার প্লাস আই গ্রুপ, ঠিক আছে? কারণটা হচ্ছে যে এইখানে ইলেকট্রনটা রেজোন্যান্স হাইব্রিড করলে তুমি দেখতে পাবে এরকম -12 মানে তুমি যদি রেজোন্যান্স হাইব্রিড, আমরা এটা বাংলা ইংরেজিতেও বলি, বাংলাতেও বলি রেজোন্যান্স হাইব্রিড। এই ক্ষেত্রে এইখানে কার্বনের উপর ইলেকট্রন ক্লাউডিং থাকার জন্য এটা সাপ্লাই করে ইলেকট্রন, ঠিক আছে? এটাও কিন্তু প্লাস আই গ্রুপ। এবার এগুলো দেখো প্রত্যেকটা মিথাইল কিন্তু একটা, তুমি ধরতে পারো একটা প্রতীক প্লাস আইয়ের, মিথাইল হচ্ছে প্রতীক প্লাস আইয়ের। তাই যত মিথাইল হবে তত প্লাস আই বাড়বে। সেভাবে এখানে দুটো মিথাইল আছে, এখানে প্লাস আইটা একটু কমলো, এখানে একটা মিথাইল আছে তাহলে একটা প্লাস আইটা আর একটু কমবে, মিথাইল খালি একা আছে তাহলে আরও কমবে, ঠিক আছে? তারপর ট্রিটিয়াম ডিউটেরিয়াম হাইড্রোজেন অলমোস্ট জিরো আমরা প্লাস আই এফেক্ট ধরতে পারি। তাহলে এই প্লাস আই এফেক্টটা তোমাকে মনে রাখতে হবে, দ্যাট মিনস পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রক্রিয়ার যে কীভাবে কমে যাচ্ছে, এফেক্টটা কীভাবে কমে যাচ্ছে সেটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে পরে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। মনে রাখবে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট যেগুলো আছে, যেগুলো আমাদের সাধারণ জৈব রসায়নে আসে, সেগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমার মনে রাখতেই হবে। তোমরা এটা লিখে নাও, এই ওয়ার্ডটা আমার লেকচারের পরেও তোমরা লিখতে পারো, আবার এটাকে রিওয়াইন্ড করে লিখতে পারো, তোমরা এটা এভাবে করে নিও। এইবারে দেখবো মাইনাস আই অর্ডারটা কীভাবে কমছে। মাইনাস আই অর্ডারটা দেখো এখানে একটু মতের অমিল থাকে অনেক সময়, তাই মোটামুটি একটা যেটা আমাদের দরকার, মাইনাস আই কীভাবে কমে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে মাইনাস আই কমে যাচ্ছে, বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে যাই মাইনাস আই কমে যাচ্ছে, মাইনাস আই কমে যাচ্ছে, তাহলে সব থেকে বেশি মাইনাস আই কার হওয়া উচিত, NF3+ হওয়া উচিত, তারপর তোমার NH3+ হওয়া উচিত, তারপর তোমার কি NO2 হওয়া উচিত, NO2, ঠিক আছে? কেন সবাই নাইট্রোজেনের প্লাস আছে। তারপর তুমি নিচ্ছ হচ্ছে CN, এটা হচ্ছে তোমার, এটাও sp কার্বন, এটাও sp কার্বন, হ্যাঁ। তাহলে এই যে তোমার sp যেটা বলছি যে সংকর আয়ন, sp sp2 sp3 সংকর আয়ন মানে হাইব্রিডাইজেশন, ইংলিশে বলে হাইব্রিডাইজেশন, বাংলা বলে সংকর আয়ন। তাহলে sp যখন হচ্ছে, কার্বনটাও এটাও sp এটাও sp, তারপরে দুজনের কিন্তু ইলেকট্রনিটি বেড়ে গেছে, তড়িৎ-ঋণাত্মকতা বেড়ে গেছে, তার ফলে হচ্ছে এর মাইনাসে কিন্তু অনেক বেশি হবে। তারপর তুমি নিতে পারো COCl নিতে পারো, তারপর তুমি C+OH নিতে পারো, তারপর তুমি নিতে পারো ফ্লোরিন নিতে পারো, তারপর তুমি ক্লোরিন নিতে পারো, ব্রোমিন নিতে পারো, তারপর তুমি আয়রন নিতে পারো, তারপর তুমি OH নেবে, হ্যাঁ, তারপর তুমি OR নেবে মানে অ্যালকক্সি গ্রুপ নেবে, তারপর তুমি ধরো নাও অ্যালকাইনাইল গ্রুপ নিলে C, তারপর তুমি অ্যালকিনাইল গ্রুপ নিলে CH2CH, ঠিক আছে? তারপর তুমি ডাইরেক্টলি হাইড্রোজেনে চলে আসো। তাহলে এইটা হচ্ছে মাইনাস আই অর্ডার। তার মানে মাইনাস আই কী হচ্ছে যে যত তোমার নাইট্রোজেনের প্লাস দেখতে পাচ্ছ গ্রুপগুলো, এটা নাইট্রো গ্রুপ, এটা কী বলে নাইট্রো গ্রুপ, এটা অ্যামোনিয়াম গ্রুপ, এটা হচ্ছে ট্রাইফ্লোরো অ্যামোনিয়াম গ্রুপ, এই গ্রুপগুলোর মাইনাসে সাংঘাতিক বেশি। তারপরে তোমার কাছে আসছে CN সায়ানাইড গ্রুপ, তারপর COCl, কারণ কার্বনের সাথে অক্সিজেন ক্লোরিন দুটো আছে, সাংঘাতিক মাইনাস আই হবে।
তারপর কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কি তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাডমিন আসছে। তাহলে ফ্লোরিনের 4.0 হতে পারে তড়িৎ ঋণাত্মকতা, কিন্তু COOH-এর মাইনাসে কিন্তু ফ্লোরিনের থেকে বেশি, এটা মনে রাখতেই হবে তোমাকে। তারপরে তোমার OH আসছে, OR আসছে। দেখো OH-এ কিন্তু ইলেকট্রনিটি কিন্তু মানে OH-এ কিন্তু তোমার -I যে প্রক্রিয়াটা, মানে আবেশ প্রক্রিয়াটা OH-এ কিন্তু অনেক বেশি। তারপরে OR, তারপরে এখানে দেখো আবার sp কার্বন আসছে, এই দুটোই sp কার্বন আসছে, তার ফলে ইলেকট্রনিটি বেড়ে গেল, তড়িৎ ঋণাত্মকতা। তারপর এখানে আবার sp2 কার্বন আসছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা একটু কমলো, sp থেকে sp2 ইলেকট্রনিটি কমে যায়, কারণ sp কে মনে রাখবে, sp কার্বন ইজ মোর ইলেকট্রনিটি দ্যান sp2 কার্বন দ্যান sp3 কার্বন। তার মানে হচ্ছে তোমার sp3 কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে কম হবে, আর sp কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি হবে। তো যত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে তত ইলেকট্রন টানার ক্ষমতা বাড়বে, এটা মনে রাখতে হবে। সেইভাবে তোমার এখানে -I গ্রুপটা আমরা এটা করলাম। তোমরা আমার লেকচারের পরে তোমরা কিন্তু এটাকে লিখে নেবে, কারণ এগুলো সবসময় তোমার কাজে লাগবে। এবারে আমরা কিছু এফেক্টের দেখব, এবং এর পরের লেকচারে আমরা দেখব যে কতটা আমরা এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি টু ফাইন্ড আউট অ্যাসিডিক স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ। অ্যাসিডিক মানে আম্লিক ধর্ম যেটা আছে, আম্লিক ধর্ম, তা সে কত বেশি আম্লিক, কত স্ট্রং, কত বেশি আম্লিক, বা কোনো ক্ষার যদি হয় কত বেশি ক্ষারত্ব রয়েছে তার, সেই যে তুলনাটা, সেই তুলনাটা আমরা কিন্তু করতে পারি এই +I -I এফেক্ট দিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। চলো এখন দেখা যাক এই +I -Iটা দিয়ে আমরা কি আমরা মোটামুটি বলতে পারি। কারণ কি মনে রাখবে, যতক্ষণ না আমরা পুরোটা পড়ছি রেজোন্যান্স আর ইন্ডাকটিভ এফেক্ট, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলতে পারি না, বা হাইপার কনজুগেশন সব কিছুই পড়ে নিতে হয়। ধরো না, আমি বললাম CH3C ডাবল বন্ড OH, এটা হচ্ছে একটা অম্ল, এটা হচ্ছে অ্যাসিড। অর্গানিক কেমিস্ট্রিতে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু এটা খুবই 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 জোরালো একটা অ্যাসিড, মানে খুবই স্ট্রং অ্যাসিড বলি আমরা, খুব শক্তিশালী অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড অর্গানিক কেমিস্ট্রিতে। এবার আমি এর সাথে কম্পেয়ার করলাম HC ডাবল বন্ড OH, ভালো করে বুঝবে। দেখো সবসময় মনে রাখবে, যখন অ্যাসিডের যখন স্ট্রেংথ, মানে কে কত বেশি শক্তিশালী কোন অম্লটা, সেটা যখন বুঝতে চাই, তখন আমরা দেখব যে এইখানে দেখো অক্সিজেনটা ডেল্টা-, এটা ডেল্টা+। কেন বলো তো? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের কম, তাহলে কার্বনের ডেল্টা+, অক্সিজেন ডেল্টা- হবেই। এখানেও তাই ডেল্টা-, ডেল্টা+ হবে, কারণ ইলেকট্রন টানছে, সিগমা বন্ড ইলেকট্রন টানছে, এই জিনিসটা দুটো জায়গাতেই হচ্ছে। এইবার তুমি দেখো সিতে যদি পজিটিভ চার্জ বাড়ে, তাহলে এই পুলিংটা বাড়ে, আর যদি সিতে যদি পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ বাড়লে, পজিটিভ চার্জ কমলে কী হবে, এই পুলিংটা কমে যাবে, তার ফলে হাইড্রোজেন প্লাস হয়ে বেরিয়ে আসা অসুবিধা হবে। ভালো করে বোঝো আবার কি বললাম। ডেল্টা+ যদি বাড়ে, মনে করো ডেল্টা+ বাড়লে এই পুলিং বাড়বে, এই পুলিং যদি বাড়ে Hটা টুক করে H+ হয়ে বেরিয়ে আসবে, তার মানে অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, অম্লটা একটা খুব সাংঘাতিক একটা শক্তিশালী অম্লে পরিণত হলো। আর যদি তোমার ডেল্টা+টা কমে যায়, তখন এই পুলিংটাও কমে যাবে, এই পুলিং কমলে কী হবে, এটা সহজে H+ হয়ে বেরোবে না, তার মানে আম্লিক ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে এবার তুমি দেখো, আমি আবার এটা ছবিটাকে লিখছি, দেখো দেখো আমি এখানে লিখলাম CH3, ভালো করে দেখো, C ডাবল বন্ড OH, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো HC ডাবল বন্ড OH, ঠিক আছে। আমি একটা লিখলাম CF3, মনে করো C ডাবল বন্ড OH। একদম বেসিক থেকে, একদম গোড়া থেকে আমি তোমাদের পড়াচ্ছি, যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তুমি বলো, এইখানে যখন পার্শিয়ালি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হচ্ছে, আংশিক পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হচ্ছে, এখানেও হচ্ছে আংশিক পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, সব জায়গাতেই হচ্ছে, C ডাবল বন্ডও আছে। এইবার কি হচ্ছে, এইখানে দেখো মিথাইল ডেল্টা+টাকে কমিয়ে দিচ্ছে, কারণ মিথাইলের +I এফেক্ট আছে। আমি তোমাকে আগেই বললাম +I আবেশ প্রক্রিয়া কিন্তু মিথাইলের আছে, মিথাইল মানেই +I, এটা মনে রাখবে। আবার H-এর কোনো এফেক্ট নেই, H ইজ সাধু সন্ন্যাসী, H-এর কোনো এফেক্ট নেই। আবার CF3 দেখো, 3টে ফ্লোরিন আছে, এর ভীষণ স্ট্রং তোমার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে। তার ফলে কী হচ্ছে, এই ডেল্টা+টা সবথেকে বেশি ডেল্টা+, দেখো সবথেকে বেশি ডেল্টা+, তারপরে হচ্ছে এই ডেল্টা+, সবথেকে বেশি, এই ডেল্টা+ সবথেকে কম। তার মানে কী হচ্ছে, এই যদি সবথেকে কম হয়, তাহলে এই পুলিংটাও সি কার্বন অক্সিজেন থেকে টানবে কম, তাহলে এই H-টা H+ হয়ে ইজিলি বেরোবে না। কিন্তু এখানে দেখো টানটা বেশি আছে, তার ফলে এখান থেকে ইজিলি H+ হয়ে বেরোবে। আর যদি দেখো এখানে প্রচণ্ড টান আছে, তার ফলে এখানে প্রচণ্ড টান থাকার জন্য H-টা আরামসে টুক করে H+ হয়ে বেরিয়ে আসবে। তার মানে কী হচ্ছে, যত তোমার -I গ্রুপ বেশি থাকবে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, তত তোমার কী হবে, অ্যাসিডিক স্ট্রেংথ বা আম্লিক ক্ষমতা বেড়ে যাবে। আর যত তোমার
যত তোমার মাইনাস আই গ্রুপ থাকবে আর যত প্লাস আই গ্রুপ থাকবে আম্লিক ক্ষমতাটাকে কমিয়ে দেবে। তার মানে কী হলো, প্লাস আই আম্লিক ক্ষমতাকে কমিয়ে দেয়, আম্লিক যে ক্ষমতাটাকে কমিয়ে দেবে। আর মাইনাস আই কী করবে, আম্লিক ক্ষমতাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, আম্লিক ক্ষমতাকে বাড়িয়ে দেবে, মনে রাখবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে, এটাকে বাড়িয়ে দেবে, এটাকে কমিয়ে দেবে, এটাকে বাড়িয়ে দেবে। তাহলে প্লাস আই এখানে সবথেকে কম অ্যাসিডিক হবে, এখানে এইচের কোনো এফেক্ট নেই, CH3 যেহেতু একটা ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে, তাই জন্য এটা তোমার অনেক বেশি অ্যাসিডিক হবে। তাহলে যদি 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বর হয়, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথটা কী হবে বলো, 3 উইল বি স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান 2 দ্যান 1, মানে হচ্ছে 3 সবথেকে শক্তিশালী অ্যাসিড হবে CF3 থাকার জন্য, তারপর 2, তারপর 1। এইভাবে আমরা অ্যাসিডিক স্ট্রেংথটাকে কিন্তু বলতে পারি। তাহলে সবসময় মনে রাখবে, মার্সিডিজ বেঞ্জের সিটে, চেয়ারে তুমি ড্রাইভার সিটে তুমি বসে আছো, ঠিক আছে, কার্বনটা সেরকম মার্সিডিজ বেঞ্জের ড্রাইভার সিটে বসে আছে, এইখানে তুমি যত পজিটিভিটি বাড়াবে তত তোমার কী হবে, এই পুলিংটা বাড়বে। এই পুলিং বাড়া মানে হাইড্রোজেন টুক করে H+ বেরিয়ে পড়বে, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে। আর যদি এখানে ডেল্টা প্লাসটা কমে যায়, দাবিয়ে দাও প্লাস আই দিয়ে, তো অটোমেটিক্যালি এখানে পুলিংটা কমে যাবে, তাহলে H হয়ে হাইড্রোজেন প্লাস হয়ে বেরোবে না, তাহলে অ্যাসিডিক ক্ষমতা কমে যাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে একটা এফেক্ট আমরা দেখলাম যে প্লাস আই মাইনাস আই কীরকম করে এফেক্ট করছে। ঠিক আছে, আবার তুমি দেখো বেসের ক্ষেত্রে, দেখো ধরো বেস নিলাম, দেখো এখানে CH3 মনে করা আছে N, বেস কিন্তু সবসময় মনে রাখবে জৈব রসায়নে অ্যামিনরা ক্ষার কারা হয়, অ্যামিন মনে রাখবে। তাহলে মনে করো CH3 আছে, এখানে NH আছে, আর এখানে লোন পেয়ারটা আছে। এই লোন পেয়ারটা যখন তোমার H+কে দেয়, হাইড্রোজেন আয়নকে দেয়, তখন কী হয়, এটাকে আমরা বেসিক স্ট্রেংথ বলি, বেসিক স্ট্রেংথ, তাই তো, বেসিক। আর ক্ষারীয় ক্ষমতা যদি আমরা বলি, তাহলে ক্ষারীয় ক্ষমতা হচ্ছে কী করে আমরা মাপবো ক্ষারীয় ক্ষমতাটা, লোন পেয়ারটা কত ইজিলি লোন পেয়ার প্রোটনকে দিচ্ছে। এবার ধরো আমি একটা নিলাম CH3NH, মনে করে H, এই লোন পেয়ার, ঠিক আছে, এটা ইলেকট্রন যুগল রয়েছে যেটা ফ্রি বসে আছে, মানে ওটা লোন পেয়ারটা কিন্তু বন্ধনীতে নেই, এই ইলেকট্রন যুগল বেসিক্যালি ফ্রি লোন পেয়ার, হ্যাঁ, মানে তারা ছাড়া আছে, লোন পেয়ারটা নাইট্রোজেনের ওপরে রয়েছে। এবারে এইখানে দেখো একটা প্লাস আই আছে, কটা প্লাস আই বলো, একটা প্লাস আই, এখানে কটা প্লাস আই বলো, দুটো প্লাস আই। তাহলে দেখো এই ইলেকট্রনগুলো প্লাস আইয়ের জন্য নাইট্রোজেন দিকে শিফট করবে, আবার এখানেও ইলেকট্রনগুলো নাইট্রোজেন দিকে সরে আসবে, এলে কী হবে, এরা একে রিপেল করলে কী হবে, এ ইজিলি প্রোটনকে পৌঁছে যাবে, ইজিলি, বুঝতে পারলে। এখানে যদি ইলেকট্রন চলে আসে নাইট্রোজেনের দিকে, এই ইলেকট্রন যদি নাইট্রোজেন দিকে চলে আসে, কারণ মিথাইল সাপ্লাই করছে, মিথাইল তো প্লাস আই, তা যখন দিচ্ছে তখন নাইট্রোজেন লোন পেয়ারটাকে এরা আবার রিপেল করছে, মানে বিকর্ষণ করলে আবার প্রোটনকে সঙ্গে দিয়ে দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে মিথাইল একাই আছে, এখানে সব হাইড্রোজেন যদি কোনো এফেক্ট নেই, তাহলে একা দেওয়ার জন্য এতটা কিন্তু ইলেকট্রন, এই যে ইলেকট্রন যুগল ছড়ে আসছে, তো এতটা বিকর্ষণ করতে পারে, যেখানে দুটো ইলেকট্রন যুগল একটা লোন পেয়ারের উপর বিকর্ষণ করছে, তার ফলে কী হচ্ছে, এর বেসিটি কিন্তু কমে যাবে। তার ফলে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তুমি দেখো ক্ষারীয় ক্ষমতা কার বেশি হবে, 1-এর ক্ষারীয় ক্ষমতা বেশি হবে 2-এর থেকে, মনে রাখবে। যত প্লাস আই তুমি বাড়াবে তত তোমার কী হবে, বেসিক ক্ষমতা বা ক্ষারীয় ক্ষমতা বাড়বে। আরও একটা এক্সাম্পল যদি আমি দেখাই তোমাদের, ধরো আরেকটা এক্সাম্পল দেখাই আমি, এরপরে যে আমার ক্লাসটা হবে সেই ক্লাসে আমি তোমাদের বিভিন্ন অ্যাসিডের কী করে আমরা মেজার করি, মানে কী করে আমরা মাপি, যেমন PKA, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পড়েছো 11-এ, না পড়ে থাকলে আমি PKAটা বলেই আমি শুরু করবো। সেক্ষেত্রে আমি দেখো আম্লিক ধর্ম বা ক্ষারীয় ধর্ম কীভাবে কমতে থাকছে, বাড়তে থাকছে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি দেখাবো, ঠিক আছে, বিভিন্ন উদাহরণ দিয়ে দেখাবো, যে উদাহরণগুলো দেখলে তোমার মাথায় ঢুকে যাবে। আর মনে রাখবে, আমরা সবথেকে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে সবথেকে যে ভালো বইটা, সেই বইটা থেকেই আমরা কিন্তু ডেটাগুলো নিচ্ছি। কিন্তু এটা মনে রাখবে যে বইয়ের শেষ নেই, অনেক ভালো ভালো অথার রয়েছে, অনেক ভালো ভালো তোমার লেখক রয়েছে সারা পৃথিবীতে, এবং ইন্ডিয়াতেও রয়েছে অফকোর্স, কিন্তু সারা পৃথিবীর যে সাংঘাতিক বইয়ের লেখকরা রয়েছে, সেখান থেকে আমরা নিই। আমি যেমন ক্লেডেন ওয়ারেন খুব পছন্দ করি, আই লাইক ক্লেডেন ওয়ারেন লাইক এনিথিং, প্রচণ্ড ভালো লাগে ক্লেডেন ওয়ারেন। তারপরে ধরো আরও আইল ফিনার আছে, পিটার সাইক্স আছে, মরিসন বয়েড আছে, অনেক ভালো, সোলোমন আছে, হ্যাঁ, অনেক ভালো ভালো বই আছে। সেগুলো তোমরা যদি কখন সুযোগ বা পড়তে পারো, বা তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের ছবি তুলেও পাঠাতে পারি, নাম্বার দিলে পরে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, সেখানে তোমরা একটু দেখে নিলে এক্সাউটসগুলো, মানে বিভিন্ন জায়গাগুলো দেখে নিলে, এরকমটা পুরো মোটা বইটা তোমায় পড়তে হবে। তো এগুলো সমস্ত আমি ভালো ভালো জায়গা থেকে তোমাদের অলওয়েজ জিনিসগুলো আমি তোমাদের দেবো, বিভিন্ন ডেটা, মানে বিভিন্ন তথ্য তোমাদের দেবো, তোমাদের মাথায় যাতে ঢুকে যায়।
এবারে আমি যেটা বলতে চাইছিলাম যে ধরো আমরা যদি ধরি যে একটা ক্ষারীয় ক্ষমতা যদি দেখি, ধরো এখানে ধরো বেঞ্জিন রিং আছে, ঠিক আছে, বেঞ্জিন রিংয়ে NH2 আছে, এখানে ইলেকট্রন যুগল আছে যেটা কিন্তু ফ্রি লোন পেয়ার আমরা বলি। আবার ধরো আমি বললাম এইখানে তোমার এটাকে বলয় বেঞ্জিন বলয় করে দিলাম, কোনো অসুবিধা নেই, এখানে NH আছে, CH3 আছে, এখানেও তোমার ইলেকট্রন যুগল রয়েছে যেটা ফ্রি লোন পেয়ার আমরা বলছি। আবার ধরো এখানে এটা CH3 আছে, CH3 আছে, ঠিক আছে, এখানে ইলেকট্রন যুগল আছে, ঠিক আছে। এবার তুই বলো এই তিনটের মধ্যে কোনটাকে বেশি ক্ষারীয় বলবে, চিন্তা করে বলো। আমি কি বলেছি যে প্লাস আই যদি বেশি থাকে তাহলে কিন্তু ক্ষারীয় ক্ষমতা বেড়ে যায়। নাইট্রোজেনের লোন পেয়ারটা যে ইলেকট্রন যুগল আছে সেই নাইট্রোজেন ইলেকট্রন যুগলে খুব ইজিলি প্রোটনকে দিতে পারে, H+কে দিতে পারে। H+কে যে ইজিলি লোন পেয়ার দেয় প্রোটন, মানে লোন পেয়ার যারা ইলেকট্রন যুগল, যারা ফ্রি ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার যেটা আছে বা ইলেকট্রন যুগল যেটা ফ্রি রয়েছে সেটা যত ইজিলি দেবে, যত 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 মানে বেশিভাবে দিতে পারবে সেটাই হবে বেশি ক্ষারত্ব, তারই ক্ষারত্ব বাড়বে। এবার তোমরা বলো এইখানে কটা প্লাস আই আছে, এখানে কোনো প্লাস আই নেই, 0 প্লাস আই, রাইট, কোনো প্লাস আই নেই। কিন্তু এই নাইট্রোজেনের সাথে অ্যালাইড একটা দেখো একটা পাশে একটা প্লাস আই আছে, তাহলে প্লাস আই থাকার ফলে ইলেকট্রন সরে এলো, রিপালশন বেড়ে গেল, রিপালশন বাড়লে মানে বিকর্ষণ বাড়লে পরে এটা প্রোটনের কাছে ইজিলি পৌঁছে যাবে। এবার কিন্তু দুটো প্লাস আই দিচ্ছি, এটা একটা প্লাস আই, এটা একটা প্লাস আই, দুটো প্লাস আই থাকার আরও সরে আসছে, তাহলে ইলেকট্রনগুলো যখন সরে আসছে এই লোন পেয়ারটার উপর প্রেশার বাড়িয়ে দিচ্ছে বাইরে যাওয়ার জন্য, তাহলে H+কে ইজিলি দেবে। তাহলে 1 2 3 যদি হয় সবথেকে বেশি কী হলো বলো, 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, এটা মনে রাখবে। তাহলে 3 সবথেকে বেশি হবে। ক্ষারীয় ধর্ম কার সবথেকে বেশি হবে, ডাইমিথাইল, NN ডাইমিথাইল অ্যানিলিনের সবথেকে বেশি হবে, তারপর N মিথাইল অ্যানিলিনের হবে, তারপর অ্যানিলিন হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে যত প্লাস আই বাড়াবে তত তোমার কী হবে, বেসিক স্ট্রেংথ বাড়বে। আবার কখনো কখনো আমাদের দেখতে হয় আরও কিছু তোমার থাকে মানে সাথে সাথে কিছু আরও তোমার ফ্যাক্টর এসে যায় যেগুলো কনসিডার করতে, বা ইন জেনারেল যত প্লাস আই তুমি দেবে তত তোমার লোন পেয়ার যেটা খালি ইলেকট্রন পেয়ার আছে, যেটা ইলেকট্রন যুগল রয়েছে, সেটা খুব সহজেই প্রোটনের কাছে পৌঁছে যাবে। খুব সহজে প্রোটনের কাছে যদি ইলেকট্রন যুগল পৌঁছে যায় কোনো এলিমেন্ট থেকে, সেই এলিমেন্টটা কিন্তু খুব বেশি ক্ষারত্ব হবে বলে আমরা সবসময় মনে করি। এবং সেরকমভাবে যেমন আমি বললাম প্লাস আই দিলে পরে তোমার কী হবে, তোমার ইলেকট্রনটা ইজিলি চলে যাবে। তো মাইনাস আই যদি দিই আমরা তাহলে কিন্তু ইলেকট্রন দেওয়ার ক্ষমতা কমে যাবে। যেমন ধরো আমি একটা কেস বলছি, সাপোজ ধরো আমি একটা কেস বলছি মাইনাস আই নিয়ে বলছি, একটা ধরো মাইনাস আই নিয়ে, দেখো আমি বলছি এখানে ধরো এখানে তোমার NH2 আছে, ঠিক আছে, এখানে তুমি নিয়েছো NO2, মনে করো NO2 নিয়েছো, NO2টা কীরকম দেখতে আমি শিখিয়েছি, N ডবল বন্ড O মাইনাস প্লাস, বুঝলে। আর যদি তোমার ধরো এখানে তুমি নিয়েছো NH2 আর এখানেও লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, আর তুমি এখানে নিয়েছো ক্লোরিন নিয়েছো, তুমি দেখো কার মাইনাস আই বেশি আমি শিখিয়েছি তোমাদের, কার মাইনাস আই বেশি বলেছি। আমি এখানে না নিয়ে আমি এখানে নিচ্ছি, মেটাতে নিচ্ছি, এখানে নিচ্ছি, সবচেয়ে ভালো হবে এখানে, কারণ এর মেটা থেকে সবসময় তোমার মাইনাস আইটাই শো হয়। তাহলে এবার দেখো NO2 যদি হয় এটা মাইনাস আই শো করছে, এটাও মাইনাস আই শো করছে, কার মাইনাস আই বেশি আমি একটু তোমাদের লিস্টটা দিয়েছি, দেখে নাও একবার লিস্টটা। নাইট্রোর বেশি, নাইট্রোর যদি বেশি হয় তাহলে এর পুলিংটা বাড়ার জন্য তোমার এই লোন পেয়ারটাকে নাইট্রোজেন আরও জোরে ধরে থাকবে, তখন এই লোন পেয়ারটা প্রোটনকে যাওয়ার ক্ষমতাটা কমে যাবে। কিন্তু এই ক্লোরিনের মাইনাস আই কম, এর মাইনাস আই বেশি, এই ক্লোরিনের মাইনাস আই কম, তাহলে এই পুলিংটা কম, তার ফলে কী হচ্ছে কি এই লোন পেয়ারটা ইজিলি প্রোটনের কাছে পৌঁছে যাবে। তার মানে কার বেশি হবে, কে বেশি হবে, ক্লোরিন। তাহলে 1 আর 2 এর মধ্যে আবার মাইনাস আই এফেক্ট আমরা বা মাইনাসের আবেশ প্রক্রিয়াটাকে আমরা তুলনা করলাম, তুলনামূলকভাবে আমরা দেখলাম এর মাইনাস আইটা বেশি, এর মাইনাস আইটা কম। যার মাইনাস আই কম সে কিন্তু লোন পেয়ারটাকে দিতে সাহায্য করবে, আর যার বেশি সে দিতে দেবে না। তার ফলে এখানে 1 হবে, 1 তোমার উইক বেস হবে দেন 2, মানে 1 বেস, নাম্বার 1 বেস্ট হবে কম ক্ষারীয়, আর 2 নম্বরটা হবে বেশি ক্ষারীয়, কারণ মাইনাস আই এফেক্ট যেমন দূরত্বের সাথে কমে যায়, কিন্তু তাহলেও নাইট্রোজেন যেহেতু মাইনাস আইটা বেশি ক্লোরিনের থেকে, এই ক্ষেত্রে কিন্তু এর বেশি ক্ষমতা মানে এর ক্ষারীয় ধর্ম থেকে কিন্তু কম হবে, এটা বেশি হবে। তাহলে প্লাস আই মাইনাস আই একটা বিশদ একটা আলোচনা আমরা করলাম, এবং এরপরে ক্লাসে আমরা যেটা করব রেজোনান্স পড়ব, তারপর আমরা হাইপার কনজুগেশন পড়ব, মানে যেটা আমি বললাম যে একটা অতি তোমার হিন্দিতে বলে অতি সংয়ুগ্মান, এটা আমরা বেসিক্যালি বাংলাতে বলি অতি তোমার অতি কনজুগেশন যেটা আমরা বলি,
যেটাকে বেকারনাথান এফেক্ট বলে হাইপার, ওটাও আমরা পড়বো। ওই তিনটে পড়ার পরে আমরা খুব সাবলীলভাবে অ্যাসিডিক স্টেম, বেসিক স্টেম বা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কার্বনান সাহিত্য, মানে সমস্ত সাহিত্যগুলো ইন্টারমিডিয়েট যেগুলো বললাম, অন্তর্বর্তী পথ যেগুলো হচ্ছে তার স্থায়িত্বগুলো আমরা কিন্তু আলোচনার মধ্যে আনতে পারবো। তাহলে তিনটে জিনিস আমাদের পড়তেই হবে, ইন্ডাকটিভ, রেজোন্যান্স আর হাইপার কনজুগেশন। আমরা আবার পরের ক্লাসে দেখছি, আমরা আবার দেখা করব। আমি আবার তোমাদের জানালাম, আমি কিন্তু একদম জিরো থেকে স্টার্ট করলাম আজকে। আমি কোথা থেকে স্টার্ট করলাম একটুখানি সামারাইজ করে দিই, একটুখানি বলেই তোমাদের। পাউলিং স্কেলটা যদি ভুলে গিয়ে থাকো, একবার পিরিয়ড টেবিলে গিয়ে পাউলিং স্কেলটা দেখে নাও। পাউলিং স্কেলের ভ্যালুগুলো খালি কটা ভ্যালু, 7-8টা ভ্যালু যদি মনে রাখতে পারো, তাহলে তুমি ইন্ডাকটিভ এফেক্টে তুমি সাবলীল হয়ে যাবে। ইন্ডাকটিভ এফেক্ট যখন তুমি প্লাস আই মাইনাস আই বুঝলে, তখন প্লাস আই মাইনাস আই অর্ডারটাও দেখবে, সেটা আমি বললাম। কারণ যত ইলেকট্রন যুগলকে, সিগমা বন্ধনী ইলেকট্রন যুগলকে যত যে দেবে সে বেশি প্লাস আই, আর যে নেবে বেশি সে যত মাইনাস আই। তাহলে যত প্লাস আই হবে, যত মাইনাস হবে, সমস্ত গ্রুপের আমি তোমাদের ক্ষমতাটা দেখালাম যে কীভাবে কমে যাচ্ছে প্লাস আই মাইনাস আই। তারপর আমি কী দেখালাম, বললাম যে অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে কীভাবে আমরা সেটাকে আমরা অ্যাপ্লাই করবো অ্যাসিডিক স্টেম, বেসিক স্টেম, মানে আম্লিক আর ক্ষারীয় ধর্মের যে কোনটা বেশি কোনটা কম সেটা বলার জন্য আমি কিছু এক্সাম্পল নিলাম। কিন্তু এর পরের দিন বিশদভাবে আমি তোমাদের জানাবো। কিন্তু তার আগে আমরা ছোটো ছোটো স্টেপ মেপে রেজোন্যান্সটা করে নেবো, তারপর হাইপার কনজুগেশনটা করে নেবো, তারপর আমরা পুরো অ্যাসিডিক স্টেম, বেসিক স্টেম, মানে ক্ষারীয় আম্লিক ধর্মের সমস্ত যে ডেটাগুলো সেগুলো আমরা এক জায়গায় আনবো। আনার পরে আমরা দেখব কত সহজ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের শুরুটা। তো এই বলে আমি আজকে শেষ করছি। তবে তোমাদের যদি লেকচারটা ভালো লেগে থাকে, তোমরা 10 পয়সা দিতে পারো, 1 টাকাও দিতে পারো, 2 টাকাও দিতে পারো, 5 টাকাও দিতে পারো, 100 টাকাও দিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, সব কিছু করো। আমি তোমাদের সাথে আছি। আমি অমিতাভ মজুমদার, আই মেম্বার অফ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি লন্ডন। আমার নিজের কিছু উদ্দেশ্য আছে। আমি বেসিক্যালি একজন রিসার্চার কোভিড এবং ক্যান্সার এবং HIV-তে। তো আমার নিজের উদ্দেশ্যের জন্য আমি তোমাদের কাছে এসেছি, এবার তোমাদের উদ্দেশ্যটা যেন সিদ্ধ হয় সেটার জন্য আমি কিন্তু প্রতিবদ্ধ, এবং আমি চাইবো তোমরা অনেক ভালো করো, অনেক কিছু করো। আমার লেকচার তোমাকে যেন তোমার একটা জীবনে একটা জায়গা করে দিতে পারে সারা পৃথিবীতে। এই বলে আমি আমার লেকচার শেষ করলাম। নমস্কার।